এই যে কতগুলো বাচ্চা মারা গেল ভ্যাকসিনের জন্য, দোষ খোঁজা হচ্ছে, এই খোঁজা হচ্ছে, আমি দেখি বেনিফিশিয়ারি একজন। বেনিফিশিয়ারি কে? ম্যানুফ্যাকচারার অফ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে এই সেরাম গুলো বাংলাদেশে আসা হচ্ছে। আসলো না কেন? 25 মিলিয়ন প্রত্যেক বছর আসে না কেন? এই ভ্যাকসিন গুলো কোথায় যায়, কোথায় বিক্রি হয়, কোথায় কাজে লাগে? এখন বেনিফিশিয়ারি যদি ইন্ডিয়া হয় এবং ইন্ডিয়ার পক্ষে ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স, তৌহিদ হোসেন, এরা সব একত্র হয়ে জিন্দাবাদ দেওয়া শুরু করছে এবং এগুলো পাবলিশ করতেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। আমি একটা কথা দেখি, রানা ফ্লাওয়ার সমানে চিল্লাইতেছে, আমি বহু সতর্ক করছি। পাশাপাশি তৌহিদ হোসেন ইদানিং ভিডিও বানাইয়া অনলাইনে ছাড়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল। রানা ফ্লাওয়ার যে কথা বলে এটাকে আবার কভার করতেছে তৌহিদ হোসেন। এখন আমি যদি আপনাকে বলি, আক্তার ভাই, আপনি এই কনস্পাইরেসিটা এইভাবে দেখেন কিনা? আরো একটা কথা আপনাকে জানার জন্য আমি ব্রিগেডিয়ার হাসান নাসির এবং ডক্টর মুজিব আপনাদের দুইজনকেও বলছি, পার্বতীপুরে পাইপ লাগাইছে ভারত থেকে ডিজেল আনার জন্য, জ্বালানি তেল আনার জন্য। বাংলাদেশিদের বুঝাইতেছে আমাদের জ্বালানি সংকট নাই, ভারত আমাদেরকে ডিজেল দিছে। আপনি কি জানেন গতকালকের ওয়াশিংটন পোস্ট একটা আর্টিকেলে ফ্লাশ করছে যে পার্বতীপুর থেকেই বাংলাদেশি গ্যাস ভারত পাচার হচ্ছে, সেম গ্যাস লাইনে। এবং বলছে ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকজন কুকিং গ্যাস পাচ্ছে না, এগুলো ভারতে পাচার হইতেছে সেম পাইপলাইনে, যেই পাইপলাইন দিয়ে বলা হয় আমরা ভারত থেকে এটা আনি। এখন আমরা যে বাচ্চা মরার কথা বলতেছি একটা কনস্পাইরেসি কইরা এই জিনিসটা তৈরি করা হইতেছে, আপনি দেখেন কিনা এখানে ইউনিসেফ তাদেরও ইনভলভমেন্ট আছে ভারতের সাথে? আমি জাস্ট আপনার কাছে এমনি যদি জিজ্ঞাসা করি। ধন্যবাদ ভাইয়া। আমি আপনাদের আলোচনাগুলো শুনলাম। আমি কনস্পাইরেসি থিওরিতে বিশ্বাস করি না। এটা হলো উইক পয়েন্ট। একটা উইক মানুষ সে বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওয়াইস ম্যানের বিরুদ্ধে কোনোদিন কেউ ষড়যন্ত্র করতে পারে না। কনস্পাইরেসি থিওরি ইজ এ রং কনসেপ্ট। ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে, তুমি কি করছো? ঘুমাচ্ছ ভাই? তুমি কি করছো? নাকের তার দিয়ে ঘুমাচ্ছ? ইফ ইউ নো যে ষড়যন্ত্র হচ্ছে। আমি আরেকটা জিনিস বলি প্রক্রিউটমেন্টের ব্যাপারে। আমার দেখার সুযোগ হয়েছিল, যেহেতু আমি কন্ট্রাক্টে কাজ করেছিলাম। আমেরিকাতে একটা বই আছে, ইট ইজ অ্যাজ বিগ অ্যাজ লাইক দিস, হাত দিয়ে ধরা যায় না এত মোটা বই। তার নাম হলো প্রক্রিউটমেন্ট অ্যাক্ট। প্রক্রিউটমেন্ট অ্যাক্টে দে আর দ্য 5 টাইপস, 5 ভাবে তারা যে কোনো প্রক্রিউটমেন্ট করতে পারে। তার মধ্যে টেন্ডার প্রসিডিউর লাস্ট, আর নাম্বার 1 প্রসিডিউর হলো ডাইরেক্ট নেগোসিয়েশনস। আমেরিকান গভর্নমেন্ট প্রক্রিউটমেন্ট অ্যাক্ট করে তাদের কর্মকর্তাদেরকে পাওয়ার দিয়েছে, তুমি গভর্নমেন্টের যে কোনো জিনিস স্বার্থ রেখে তুমি যে কোনো নেগোসিয়েট করে কিনতে পারো। এখানে আমাদের দেশে অভাব হলো ব্রিগেডিয়ার নাসিরের। আমাদের দেশে ব্রিগেডিয়ারের অভাব নাই। ব্রিগেডিয়ার নাসির, there is a plenty of brigadiers আছে যারা near to thieves, near to cheater, near to bluffers, but there is hardly brigadier নাসির। ফলে আমরা টেন্ডারে যাই। টেন্ডার ইজ দ্য মোস্ট করাপ্ট প্র্যাকটিস। 5 টাকার মাল 500 টাকাতে কেনা যায় লিগালি। 3টা টেন্ডার পড়লেই এটা বৈধ হয়ে যায়। অফিসার রেসপন্সিবল হয় না। অফিসার তখন বলে আমি ওপেন মার্কেট টেন্ডার করেছি, এখানে আমি যা পেয়েছি লোয়েস্ট আমি তাকে দিয়েছি। এখানে কোয়ালিটি এনশিওর করা যায় না, সোর্স এনশিওর করা যায় না, মার্কেটিং এক্সেল করা যায় না, টাইমলি ডেলিভারি এনশিওর করা যায় না। তারপরে আমরা টেন্ডারটাকে মনে করি বিশাল। টেন্ডার যখন যাই তখন বুঝতে হবে যে আমাদের অফিসার গ্রুপটা কারাপ্ট, ট্রাস্টেড কেউ নাই। Direct procurement method, nothing was wrong. Only wrong was we are corrupt. When the prime minister of the country become corrupt, then this country কেউ সেভ করতে পারবে না, কেউ পারবে না, কোন সিস্টেম পারবে না।
তাহলে ওই বিপ্লব লাগবে, আবার মারামারি কাটাকাটি হামায় না। আমি যেটা মনে করি, ভার্চুয়াল ওয়ার্ল্ড এন্ড রিয়েল ওয়ার্ল্ড ইজ নট দ্য সেম থিং ভাইয়া। ভার্চুয়ালি উই ক্যান থিঙ্ক মেনি থিং, উই ক্যান ইমাজিন এইটা চাই ওইটা চাই, এভাবে হবে ওইভাবে হবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমাকে খুঁজতে হবে মুজিবুর রহমান সাহেবের মতো এক্সপার্ট লোককে, আমাকে খুঁজতে হবে ব্রিগেডিয়ার নাসির মতো একজন অনেস্ট সিনসিয়ার অফিসারকে বানাতে হবে। যদি আমি শত শত ব্রিগেডিয়ার নাসির বানাতে পারতাম, তাহলে আজকে ইন্ডিয়ান সিরামের প্রশ্ন হইতো না। এই যে আপনি গ্যাসের কথা বলেন, সারা বাংলাদেশের চারপাশ দিয়ে বর্ডার পাশ দিয়া ইন্ডিয়ারা ডাইরেকশনাল ড্রিলিং করতেছে, এটা নিয়ে কি আমরা কোনো ব্যাপারে লিখি? ডাইরেকশনাল ড্রিলিং মানে হলো আমি সোজা একটা পাইপ ঢুকাইয়া তারপর এল করে আমি বাম দিকে ঢুকাই দিব। এটা মুজিবুর রহমান বুঝেন, আমার চেয়ে ভালো জানেন। ডাইরেকশনাল ড্রিলিং কি হচ্ছে? আপনি সরাসরি ড্রিল করে তেল না কিনে আপনি কি করতেছেন? আপনি ড্রিলটা করে অর্ধেক দিয়ে তারপরে আপনি ডান দিকে বা আমার দিকে ঢুকাই দিচ্ছেন বাংলাদেশে। গ্যাসে একটা হোল পাইলে হয়ে যায়। গ্যাসের প্রত্যেক গোশ কি হয়, গ্যাসটা একটা বাটির উপর দিয়ে গ্যাস থাকে আর নিচে তেল পড়ে থাকে। তেলটাকে ড্রেন আউট করা কঠিন, কিন্তু গ্যাসটাকে নিয়ে আসা ইজ ইজি। একটা ছোট্ট পাইপ ঢুকাই দিতে পারলেই ওই গ্যাসটা শুশু করে চলে আসবে, সাকশন লাগবে না। আমার ত্রিপুরা থেকে নিয়ে পুরা আমার মানে আমার বাংলাদেশের ইস্টার্ন বর্ডারে ইন্ডিয়ার মাইলের পর মাইল, মাইল আফটার মাইল এখানে ডাইরেকশনাল ড্রিলিং করে তারা গ্যাস আহরণ করতেছে। আমাদের সরকার কি একবারও এই ব্যাপারে তথ্য দিয়েছি? আমাদের সরকারকে একবারও আমরা জানার চেষ্টা করেছি? আমাদের গ্যাস ফিল্ডে গ্যাস নাই বলতেছি, আমাদের গ্যাস যাচ্ছে কোথায়? আমার তিতাস গ্যাসের চেয়ে 5 কিলোমিটার দূরে হলো আগরতলা। সেখান থেকে তিতাস গ্যাস থেকে সিম্পলি করে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না, ডাইরেকশনাল ড্রিলিং করে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। আমি নিয়ে যাচ্ছি। আমার পঞ্চগড়ের গ্যাস, আমার যে ফেঞ্চুগঞ্জের গ্যাস, এইটা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়। আমরা তো সেইগুলা নিয়ে প্রোটেকশন দিচ্ছি না। আমি সিরামের কাছ থেকে নিব না, আমি এসেনশিয়াল ড্রাগস কিনে তৈরি করব। ইট ইজ এ টপ সিক্রেট কনসেপচুয়াল ম্যাটার্স। আমি একটা অল্টারনেটিভ সোর্স খুঁজবো, এটি টপ সিক্রেট ম্যাটার্স, এটা পাবলিক ম্যাটার্স না। তাহলে আপনার প্রতিযোগিতারা আপনাকে টিকতে দিবে না, এটা করতে দিবে না। আপনি জানেন যে ড্রাগস বানানো যায়, ওষুধ বানানো যায়, ওষুধ নর্মাল টেম্পারেচার রাখা যায়। মেডিসিন আর ভ্যাকসিন ইজ নট দ্য সেম থিংস। একটা হিউম্যান স্পার্ম বা একটা পশুর স্পার্ম কেও যদি আপনার রাখতে হয় 35 ডিগ্রি মাইনাস ডিগ্রি রাখতে হয়, -35 ডিগ্রি রাখতে হয়। আর ভ্যাকসিন গুলা -60, -65, -70 এরকম ডিগ্রি সেলসিয়াস নিচে রাখতে হয়। আপনি সেই ক্যাপাবিলিটি আছে? That itself is a bomb. Itself is explosive. -35 এ কোনো গ্যাসকে যদি তরলিত করে কন্ডেন্স করে রাখেন, যদি ওখানে গ্যাস ফর্ম হয়ে যায়, ইট ক্যান ব্লাস্ট লাইক এনিথিং। আপনি যে নাইট্রোজেন কন্টেনারটা দিয়ে যে গ্যাস, আপনি যে এই কন্টেনারটা দিয়ে যে স্পার্ম গুলো নিবেন বা ব্যাকটেরিয়া গুলো ট্রান্সপোর্ট করবেন, এই সিলিন্ডারটা যদি ব্লাস্ট হয়, কি ধরনের ডিজাস্টার হবে? যেখানে আপনি লক্কর চক্কর বাসে যাচ্ছেন, ট্রাকে যাচ্ছেন, যেখানে ঢাকার নদ্দার মতো লোকে বাড্ডার উল্টা দিকে যেখানে প্রকাশ্যে দিনের বেলা 2টা বাস অ্যাক্সিডেন্ট করে, হেড অন কলিশন করে 2টা লোক মারা যেতে পারে, সেখানে রাস্তার কি সিকিউরিটি? ওই বাসে যদি একটা আমার নাইট্রোজেন সিলিন্ডার থাকে, তাহলে কি অবস্থা হবে? ভাই, ভার্চুয়াল আর রিয়েল ওয়ার্ল্ড ইজ নট দ্য সেম থিং। আপনি সিরাম থেকে কিনে আনতেছেন, আপনি ইউনিসেফ সারা বিশ্বের, তারা ওয়ার্ল্ড ব্যাংক, তারা ইউনাইটেড নেশনস এর আন্ডারে তারা এটা কোঅর্ডিনেট করে। আপনি 25 মিলিয়ন তারা আমাকে দিচ্ছে, আমার অ্যালট করছে 25। দেখেন আমাদের এখানে প্রায় 8-9টা ভ্যাকসিন আছে, যে 9টা ভ্যাকসিন আমাদের ইয়ারলি শিশুকে দিতে হয়। তার মধ্যে একটা আছে বিসিজি, আমাদের যক্ষার জন্য দিই। আগে আমাদের হাতের এখানে একটা,
দাগ হয়ে যেত। আমাদের পুরোনো লোকদের অনেকে দেখবেন 3টা দাগ, 2টা যক্ষা রোগের আর একটা পোলিওর জন্য, এই যে টিকা দিত আগে। এখন তো অনেক চাটা কেটে যেত। অনেকের বাম হাতে দেখবেন 3টা করে স্পট আছে, এই ছোট সময় স্পট গুলো ছিল, এগুলো উঠতো না টিকা দেওয়ার জন্য, কারণ ওগুলো বার্ন করে ফেলতে হতো। আমরা বিসিজি লাগে আমাদের প্রায় 32 থেকে 35 লক্ষ, আমাদের লাগে পোলিও প্রায় 1.5 কোটি, আমাদের লাগে পেন্টাভ্যালেন্ট 5টা রোগের একসঙ্গে আমরা যেটা দেই, 5টা রোগের জন্য আমাদের ডিপথেরিয়া, আপনার হুপিং কাফ, টিটেনাস, হেপাটাইটিস বি, এইচআইভি, এই 5টা মিলে একটা ডোজ দিতে হয়, সেটাও লাগে আমাদের 90 লাখ থেকে 1 কোটি। তারপরে আমাদের এই যে এখন যেটা বললেন যে এই পিসিবি লাগে আমাদের ওরকম 90 লাখ, আমাদের মিজলসের জন্য লাগে প্রায় 60 থেকে 70 লাখ, আমাদের রোটাভিয়াস ভাইরাস লাগে আমাদের 60 থেকে 70 লাখ, আমাদের টিটেনাস লাগে 7 মিলিয়নস। টিটেনাসের মতো রোগের হবে না, কিন্তু ভ্যাকসিন না থাকে, না দেওয়া থাকে, তাহলে একটু কেটে গেলে আপনার এখানে টিটেনাস করে লোক তাৎক্ষণিক মারা যায়, তাকে ট্রিটমেন্টের জন্য নেওয়া যায় না। তারপরে আছে হেপাটাইটিস বি, তারপরে আছে এইচপিভি, মিলিয়নস অফ ডোজ দরকার। আপনি একটা শুনেন, দেখেন পৃথিবীতে কোভিডটা কেন আসলো, এই যে ল্যাবরেটরিটা উহাই থেকে ধরা পড়লো, I happens to visit উহাই, উথান সিটিটা, উথান যাওয়ার সময় সুন্দর সিটি, নদীর পাড়ে বিউটিফুল সিটি, সব মাল্টি স্টোরিড বিল্ডিং। হংকং এর বিল্ডিং কি তার চেয়ে অনেক বেশি, থাউজেন্ডস অফ মাল্টি স্টোরিড বিল্ডিং, 40 তলা 50 তলা বিল্ডিং, লাইন আফটার লাইন নদীর দুই পাশ দিয়ে। সেখান থেকে একটা ল্যাবরেটরি থেকে লিক করে দিল যে কোভিড ভাইরাস বেরিয়েছে। এই কোভিড ভাইরাসটা দিয়ে কি হচ্ছে, চায়না যে রিসার্চ গুলা করতেছিল, তারা যে সমস্ত ভ্যাকসিনের ডেঞ্জারাসটা কি জিনিস, ভ্যাকসিন জন্মগ্রহণ করে তাদের যদি প্রিজার্ভ করে রাখেন, নেভার ডাইস, এর নিজের জেনারেশন নিজে তৈরি করে, এটা মরে যায় না, এটা নিজের থেকে নিজে আবার তৈরি করে। এটা যদি আপনি মুক্ত বাতাসে ছেড়ে দেন, তাহলে এ নর্মাল টেম্পারেচার সে বিলিয়নসে নিজে তৈরি করে। ফলে এটাকে অনেকে যদি কন্ট্রোল রেখা দেয়, ঠান্ডা জায়গায় প্রিজার্ভ করে রাখে, তাহলে এটা, যেমন আজকে আমাদের ধরেন আলাস্কাতে সমস্ত ব্রিডার সিড, প্যারেন্ট সিড গুলো আমরা নিয়ে রাখতেছি, কিন্তু পৃথিবীর একটা সময় আসবে যেন অরিজিনাল সিড পাবেন না, মানুষ পরিবর্তন হয়, যে রূপান্তর হয়, যেগুলো সিড রূপান্তর হয়, পরিবেশ রূপান্তর হয়, এগুলো অরিজিনাল ধরে রাখতে হলে আপনাকে অরিজিনাল জিনটা রাখতে হবে। অরিজিনাল জিনটা তো আমাদের কাছে নাই, অরিজিনাল জিনটা একমাত্র আমেরিকানরা হোল্ড করতেছে। আক্তার ভাই, আমি আপনাকে আপনি অনেক ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন। একটা বিষয় আমি আপনার কাছে প্রথম থেকে যাই। আপনি বলছেন আপনি কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন না, দুর্বল লোকরা কনস্পিরেসিতে বিশ্বাস করে। আমি ওইখানে একটু আসতে চাই। আমরা বাংলাদেশে ধরেন আপনি আর্মিতে চাকরি করেন বা পুলিশে চাকরি করেন, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করেন, ব্যাকগ্রাউন্ড চেকের পরে কাউকে সিপাহী বানান, কাউরে নায়ক প্রমোশন দেন, কাউরে হাওলদার বানান। আপনি জানেন যে এই সিপাহী একটা চোর, আপনি জানেন এই সেকেন্ড লেফটেন্যান্ট একটা বদমাইশ, আপনি জানেন এরা ভারতের হইয়া কাজ করে, কিন্তু আপনারা সবাইরে স্ব পদে বসায় দেন। কেউরে পরিকল্পনা মন্ত্রী বানান, কেউরে অর্থমন্ত্রী বানান, কেউরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেন, কেউরে সেনা প্রধান বানান। এবং এগুলো বানানোর পরে আপনি এই ওয়াকারের জায়গায় বৈশা আর তারেক রহমানের জায়গায় বৈশা বলবেন আমি কনস্পাইরেসিতে বিশ্বাস করি না, সব দেশপ্রেমিকরা দেশ চালায়। তার ভাই কথাটা কি একটু ডাবল স্ট্যান্ডার্ড হইল না? কথাটা কি একটু উল্টাপাল্টা হইল না? আমি কাকতালীয় ভাবে আপনি প্রশ্নটা করলেন, কাকতালীয় ভাবে আমার সামনে একটা বই আছে। বইটা হলো, আমরা এইচএসসি তে একটা ইংরেজি বই পড়াই, ইংলিশ ফর টুডে। এটা এইচএসসি বই আমরা পড়াই। এই বইটার ফার্স্ট ইউনিট 1, এডুকেশন এন্ড লাইফ, প্রথম একটাতে
এটা কি পড়ে জানেন? দি প্যারটস টেল। প্যারটস টেলে আমরা পড়াচ্ছি রাজা এমন একটি প্যারট পছন্দ করে যে রাজার কথাই শুধু বলবে। এখানে আমাদের মেইন থিম অফ দ্য রাইটিং লিখেছি, না, সাধারণ মানুষ রাজার কথা চলবে না, আমাদেরকে বিদ্রোহ হইতে হবে। এই বইটা আমরা পড়াই সারা বাংলাদেশে সকল স্টুডেন্ট। আনফরচুনেটলি আমার এই স্টুডেন্টরা 80% ছেলেমেয়েরা এইচএসসি তে ইংরেজিতে ফেল করে, বিকজ তারা এই বইটা পড়তে পারে না। আমি কিন্তু ইন কনসেপ্ট, ইন প্রিন্সিপাল, আমি কিন্তু আমার রাষ্ট্রটাকে যাতে তেল না মারে শিখাতে চাচ্ছি। এবং সবচেয়ে বড় ডেঞ্জারাস হলো তার দ্বিতীয় গল্পটা, যদি আপনি দেখেন, দ্বিতীয় গল্পটা হলো দ্বিতীয় লেসনটা হলো সেখানে আপনার মানুষের মর্যাদা বোধ। আজকে আপনার সৎ মানুষ তো বানাতে চান, কেন বানাচ্ছেন না? কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য টিচার। দেখেন, আজ থেকে আমি 30 বছর আগে আমি মির্জাপুর ক্যাডেট কলেজের প্রিন্সিপাল সাহেবকে, আপনি আমার কথাটাকে ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাইতেছেন। আমি যাচ্ছি না। 30 বছর আগে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, আমার ছেলে তখন পড়তো, আমি গার্জিয়ান হিসেবে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে প্রিন্সিপাল সাহেব বলেছেন যে বাচ্চাদেরকে মলা মাছ খাওয়াইতে হবে, মলা মাছ খাওয়ালে নাকি তাদের বাচ্চাদের ব্রেন ভালো হয়। তো ক্যাডেট কলেজের ফুড আইটেমে উনি মলা মাছের আইটেম ঢুকিয়েছেন। তৎকালীন অ্যাডজুটেন্ট জেনারেল ছিল জেনারেল আমিনুল হক, আমিন আহমেদ চৌধুরী। আমি বললাম, স্যার আমাদেরকে একটা পারমিশন দেন, আমরা মলা মাছ আমেরিকাতে এক্সপোর্ট করতে চাই। আর মলা মাছে যখন ব্রেন ভালো হবে, তাহলে আমেরিকানদের ব্রেন বেশি দরকার, স্কলার বেশি দরকার, শিক্ষিত লোক বেশি দরকার, আমেরিকাতে মলা মাছ পাঠায় দেয়। আজকে আমাদের দুর্ভাগ্য হলো ব্রিগেডিয়ার নাসিরদের মতো অফিসারদেরকে জেনারেল বানাইতে পারি না। ভাই জেনারেল বানাইবেন, ভাই 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 আক্তার ভাই, আমি জেনারেল বানাই আজিজের মতো একটা লুচ্চা চুরকে, আমরা পুলিশের আইজি বানাই বেনজিরকে। এইটা আমাদের দুর্ভাগ্য যে আমরা জেনারেল হাসান নাসিরের মতো লোকরে জেনারেল বানাই না, তারা পিএনজি বানাইয়া সিএমএইচ এর চিকিৎসা নিতেও দেয় না, ক্যান্টনমেন্টেও ঢুকতে দেয় না। আমরা তো জেনারেল হাসান নাসিরকে আমরা তো পিএনজি কইরা ক্যান্টনমেন্টেই ঢুকতে দেব না, কারণ সে হইছে সৎ হইছে। আপনি কিছুক্ষণ আগে বলছেন না, সৎ মানুষেরও তো একটা ব্যাকটেরিয়া থাকে। সো ডক্টর ব্রিগেডিয়ার হাসান নাসির হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যেখান থেকে সৎ উৎপাদন করা হয়। সৎ মানুষকে তো ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া যাবে না, আপনি জেনারেল বানাবেন কেমনে? এই জন্য তো বলছি আমাদেরকে মূলে যেতে হবে। আপনার 20 কোটি মানুষ, অনেক বিদেশিদের কাছে বিশাল বড় বাজার, আপনি সিক্রেট ভাবে আগান। আজকে যদি আমার কেন বলে আমার শিক্ষা পরিস্থিতি আমি বলে দেই ভাই, আমাদের আমি শুধু বলে দেই যে আমার ক্লাস 9 থেকে 12 পর্যন্ত 4 বছর যে একাডেমিক পরীক্ষা আছে, এই 4 বছরের মধ্যে 4 মাসে ক্যাম্প হবে। তারা সিভিল ডিফেন্স ক্যাম্প করবে, আমি মিলিটারি বলবো না, সিভিল ডিফেন্স ক্যাম্প